হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন বাজে 9:30। দেখো, আমরা 9টার সময় ভাত বসাই, আজকে 9:30টায় ভাত বসালাম। তার কারণ অত তাড়াহুড়ো করতে হয় না এখন, এই গরমটা পড়ে যাওয়ার পর থেকে। গরম পড়ার পর থেকে আমার বরমশাই গরম ভাত খাই না। ওই যে রাত্রেবেলা পান্তা ভাত মা করে রেখে দেয়, মানে গরম ভাত করে রেখে দেয়, সকালবেলা সেটা জল দিয়ে আমার বরমশাই খায়। আমার বড়ও খায়, আমিও খাই, আবার থেকে গেলে মাও খায়। জল ঢালা ভাতটা খুব ভালো লাগে, জানো তো। এই যে রান্না করি তো গরমে, খুব কষ্ট হয় গরমে। ওই রান্না করতে করতে গিয়ে উঠে গরম ভাত খেতে ভীষণ কষ্ট হয়, তাই জন্য আমিও জল ঢালা ভাতই খাই। আর রাতের ভাতগুলো ভীষণ ভালো থাকে, তাই জন্য একটু দেরি করেই ভাতটা বসাই। আর এই যে এখন সকালবেলা ভাতটা বসায়, একেবারে বেশি করে চাল নিয়ে নিই, রাত্রেবেলাও খাওয়া হয়ে যায়। রাত্রেবেলা 2-4টে মতন গরম ভাত করা হয়, আমার শ্বশুরমশাই খায় আর আমার 2 পুত্র খায়। আমি তো খাই না, গরম ভাতও ভালো লাগে না খেতে গরমের জন্য। আবার ভিজে ভাত মানে জল ঢালা ভাত রোজ রোজ খায় না, রোজ রোজ রাত্রেবেলা ভাত জল ঢালা ভাত ভালো লাগে না খেতে। এক একদিন মুড়ি খেয়ে নিই, সন্ধ্যের দিকটাতে মুড়ি খেয়ে নিই, তাহলে আর রাত্রেবেলা খেতে লাগে না। যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে সেই এই মানটা আমাদের বাড়িতেই হয়েছিল। মানটাই যে ভাতে দেবো তার জন্য কেটে নিচ্ছি। আর আমাদের তো সব জলখাবারে ভাতে খায়, এই মানটা কিন্তু জলখাবারে খায় না। মান ভাতেটা দুপুরের দিকেই সবাই খায়, আমি খাই না, ভয় লাগে ভীষণ, মানে যদি গলা ধরে সেই জন্য খেতে পারি না। আর এমনিতেও মান ভাতে আমার খুব একটা ভালো লাগে না। আর আমাদের তো জলখাবারে সব ভাতে দিয়ে ভাত খাই, যে পটল ভাতে, তারপরে আলু সিদ্ধ, তারপরে যে মান ভাতে, তারপরে অনেক সময় কাঁচা কুমড়ো থাকলে কাঁচা কুমড়ো ভাতে দিয়ে দিই, ঝাল ঝাল করে মাখলে খেতে ভালো লাগে। আর পটলটা দিলাম আমার জেঠু শ্বশুরের জন্য। জেঠু শ্বশুর আলু পছন্দ করে না। আলু তো আমাদের বাড়িতে আমার বরমশাই, আমার শ্বশুরমশাই, আমার জেঠু কেউই আলু খেতে চায় না। আমি আর মা যত আলু খায়, যাই হোক খুবই আলু খাই আমরা। এই যে আলু সিদ্ধ, তারপরে পটল, আর ওই যে মানটা ভাতে দিয়ে দিচ্ছি। ভাতে দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতের থেকেই একটু জল তুলে নিলাম। আজকে ভাবছি একটু সোয়াবিন রান্না করব, নিরামিষই রান্না করব আজকে। তাই এই যে একটু সোয়াবিনটা ভেজাবো বলে ওই ভাতের একটু জল নিয়ে নিলাম। সোয়াবিনটা ভেজাতে থাকবে, আমি সবজিগুলো সব কেটে কোটে নেব, তার মধ্যে ভিজে যাবে। এমনিতেও আমি সোয়াবিন কড়াইয়ে সিদ্ধ করে নিই, সিদ্ধ না করলে না কেমন একটা শক্ত হয়ে থাকে। সিদ্ধ করে নিলে কি বলতো, বেশ নরম হয়, খেতে ভাল লাগে। যতই আমি ভিজিয়ে রাখি না কেন, তবুও আমি কড়াইয়ে সিদ্ধ করে নিই। আর এই যে দেখো কুমড়ো, এই কুমড়ো 3-4টে মতন বড় বড় কুমড়ো নিয়ে এসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যখন কুমড়ো নিয়ে আসে, ওই অর্ধেক একটু আধটু নিয়ে আসে না, ওই গোটা গোটা কুমড়ো ধরে কিনে নিয়ে আসে। কুমড়োটা খুবই খাওয়া হয় আমাদের বাড়িতে, ভাজা, সিদ্ধ, তারপরে তরকারিতে। আজকে গোটা কুমড়োটা কাটলাম, তার কারণ এই যে আবার পুঁই শাক করবো গো, আবার পুঁই শাক করবো। ওই যে রান্নাঘরের চালের ওপর এত পুঁই শাক হয়েছে, আর জানোই তো পুঁই শাক খেতে এত ভালোবাসি। প্রত্যেকবারই সেই প্রত্যেক দিন ঘন ঘন পুঁই শাক খাই আমরা। সত্যি আমার ভীষণ ভাল লাগে। আর বাড়িতে আমার বড়মশাই খেত না, সেও খায়। আবার জেঠু শ্বশুর পুঁই শাক খেত না, জেঠু শ্বশুরও মানে এখন ভালোবাসে খেতে। মানে নিজেই বলবে যে পুঁই ডাঁটা চচ্চড়ি করনি আজকে, তাই বলবে। ভাবো তাহলে, এত সুন্দর খেতে লাগে আমাদের বাড়ির পুঁইগুলো, এত ভাল লাগে টাটকা। তারপরে আবার মোটা মোটা, কোনো সার দেওয়া নেই, কিছু নেই, খুব ভাল লাগে খেতে। যাই হোক, আমি 2-4 ডাল কেটেছি আজকে, কিন্তু বেশি করব না আজকে, অল্প করেই করব। যাই হোক, সব সবজিগুলো কেটে নিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের আলাদা একটা তরকারি হয়, শ্বশুরমশাইয়ের তরকারিটাও কেটে নিলাম। তারপর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। আর এই যে দেখো, এটা হচ্ছে সরু চালের ভাত। সেই কমেন্ট করেছিলে না যে দিদিভাই তোমরা কত মোটা চালের ভাত খাও, এটা হচ্ছে মিনিকেট চালের ভাত। আর ওই সরু চালটা মানে মোটা চালটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে যে মিনিকেট চালের ভাত। মানে শেষ বলতে কি, আমাদের তো ধান সেদ্ধ করে চাল ভাঙিয়ে নিয়ে আসে, এবার সিদ্ধ করা আছে, ভাঙালেই হবে আর কি। মোটা চালটা শেষ হয়ে গেছে, তাই জন্য সরু চালটা এখন করছি, মানে মিনিকেট চাল। যাই হোক, ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দিচ্ছি। আজকে আর মূলো নেই, মূলো তো আমি পুঁই শাক রান্না করব জানতামই না, কিছুই চচ্চড়ি করবার মতন কিছুই ছিল না, শুধু সয়াবিন। তাই জন্য ভাবলাম একটু পুঁই ডাঁটা পারি গাছ থেকে। একটু পটল ছিল বাড়িতে, ওই যে কুমড়ো ছিল, একটু পটল কুমড়ো আর আলু দিয়েই পুঁই শাকটা রান্না করছি। মানে পুঁই শাকের মধ্যে না বেশি সবজি দিলে খুব একটা বেশি ভালো লাগে না, মানে অল্প কিছু, এই যে কুমড়ো আর কুমড়োর বদলে বেগুন আর চাল কুমড়ো দিয়ে করলে পুঁই ডাঁটাটা বেশি ভালো লাগে খেতে। এই মিষ্টি কুমড়ো বাদ দিয়ে চাল কুমড়ো, তারপরে বেগুন, থোড়
থোড় দিয়েও কিন্তু পুঁই ডাঁটা করে। আর সেদিনকে পুঁই ডাঁটা করলাম না আগের দিন, সেই দিনকে একটু থোড় ছিল বাড়িতে, থোড়টা কেটে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখে দিয়েছি থোড়ের মধ্যে দেবো বলে, দিয়ে থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পরে আর রান্না হয়ে গেছে, তারপর দেখছি থোড়টা দেওয়াই হয়নি, ভুলেই গেছি। মানে থোড়টার জন্যই পুঁই শাকটা রান্না করেছিলাম, কারণ থোড় না পুঁই ডাঁটার মধ্যে দিলে দারুণ টেস্ট হয়। থোড়টা দিতে মনে নেই, কি আর করা যাবে। যাই হোক, তারপরে পুঁই শাকটা রান্না করে নিলাম। তারপরে যে সোয়াবিন দিয়ে একটু পটল দেবো, পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব। কারণ জেঠু আবার সোয়াবিন পছন্দ করে না, তার জন্য জেঠুর জন্যই পটল দুটো দিচ্ছি। এই যে 2-4টে মতন পটল ছিল, ওই পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা করব সোয়াবিনের। এখন আমাদের বাড়িতে সোয়াবিনটা খুব একটা বেশি রান্না হয় না, খুবই কম। আগে খুব হতো আমাদের বাড়ির সোয়াবিনটা। আর ছোটোবেলায় সোয়াবিনটা এত পরিমাণ ভালোবাসতাম না, ভাবতে পারবে না, খুব ভালোবাসতাম। তখন মাছ অতটা পছন্দ করতাম না, কাটা বাছতে হয় বলে। ওই মাংস, ডিম আর সোয়াবিনটা খুব ভালোবাসতাম। আমার মা তো এত সুন্দর সোয়াবিন রান্না করতে পারতো, কি বলবো। আগেও তোমাদের বলেছি আমার মায়ের হাতে সোয়াবিন রান্নাটা জাস্ট অসাধারণ, এত সুন্দর করে করতো। মানে আলু আর সোয়াবিন একসাথেই সিদ্ধ করে নিয়ে অল্প একটু মশলা দিয়ে, তেল মশলা কম দিয়ে এত সুন্দর স্বাদ নিয়ে আসতো না তরকারিটা, সেরকম আর পারি না করতে। যাই হোক, মায়ের হাতে রান্না বড্ড মিস করি। শুধু মায়ের হাতের না, আমার ঠাম্মার হাতের রান্নাও খুব মিস করি। আমার ঠাম্মার হাতের রান্নাও কিন্তু খুব ভালো। আমার মা যতটা কম তেলে রান্না করতো, ঠাম্মা তো আরও কম তেল কম মশলা দিয়ে এত সুন্দর রান্না করতো না। ঠাম্মা তো অনেক দিনকার পুরোনো দিনের মানুষ, এত সুন্দর রান্না না হাতে, সত্যি মুখে লেগে থাকার মতন। ডুমুর তৈরি করে, এত সুন্দর রান্না করে। ডুমুরের রেসিপিটা ঠাম্মা খুব ভালো করতো। তারপরে মানে সব রকমের শাক পাতা সব কিছু দিয়ে এত সুন্দর রান্না করতো না, কি বুঝতেই পারবেন এটা কিসের তরকারি, কিন্তু এত সুন্দর স্বাদ নিয়ে আসতো। আবার সোয়াবিন তরকারিটাও ঠাম্মা খুব ভালো করতো। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখো, আজকে খুব বেশি রান্না করিনি। আর এটা দেখো বাঁধাকপি, অসময়ে বাঁধাকপি ভালোই লাগবে খেতে। এখন তো গরম পড়ে গেছে, শীতকালের সবজি গরমকালে তো ভালোই লাগবে। আর এই যে দেখো, এটা যে কাঁঠাল নাকি এঁচড় বুঝতেই পারছি না, কারণ এখন এঁচড় পাকার সময় হয়ে গেছে। আমাদের গাছের না তা বলে, তবে আমাদের গাছে তো এঁচড় অনেকদিন নিয়ে আসা হলো, খাওয়া হলো, অনেক ঘন ঘনই খাওয়া হয়ে গেল এঁচড়। তবে এই এঁচড়টা জেঠু বাজার থেকে কিনে নিয়ে এসছে, বাজার থেকে যখন বাড়ি এসছে তখন নিয়ে এসেছে ওই বাঁধাকপিটা আর এঁচড়টা। যাই হোক, ওটা কালকে রান্না করব। তবে এঁচড়টা আর কাল করব না, বাঁধাকপিটা কাল রান্না করব, আর এঁচড়টা না হয় পরশু দিন রান্না করব, কারণ অনেক বড় এঁচড়, সবাইকে দিয়ে তারপরে রান্না করব। আর ওটা হচ্ছে যে বড় বড় বীজ হয়ে গেছে। এবার বীজ হয়ে গেলে না, ওই যে এঁচড়ের যে ঝালটা, ওটা খেতে বেশি ভালো লাগে। এঁচড়ের দম তো খাওয়াই হয়, এঁচড়ের ঝাল করব। বীজ বীজ হয়ে গেলে খুব ভালো লাগে, তবে কাটতে প্রচুর সময় লাগে, তাই না বলো তো? বীজ হয়ে গেলে এঁচড় কাটা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করলাম, রান্নাঘর পরিষ্কার করে ধোয়া মাজা করে উপরে চলে এলাম। উপরে এসে আর কি কটা আম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম, সেটার আর ভিডিও করিনি। আমাদের গাছের এই যে আমগুলো সব পেড়ে নিয়ে আসলাম। এই আমটা দেখছো তো, এটা আমাদের গাছের না, এটা আর কি ঝড়ে পড়ে গেছে, জেঠু নিয়ে এসেছে বাজার থেকে, মানে কিনে না। এখন তো পয়সাও লাগছে না বাজার থেকে আম নিয়ে আসতে, এত আম ছড়াছড়ি। যাই হোক, আমগুলো আচার করব বলে কেটে রাখলাম। আচারটা আজকেই বানাবো। ওই যে লম্বা লম্বা করে কাটা যে আমটা দেখলে, ওটা হচ্ছে আম তেল করার জন্য। তবে আম তেলটা আজকে করব না, আম তেলের আমটা তো একটু শুকোতে লাগে। আর গোল গোল করে যেটা দেখছো, ওটা জেলি বানানোর জন্য করলাম, ওটাও আজকে করব না। তবে রোদে দিতে লাগে না, আমি আবার সাথে করে নিয়ে আসলাম। আর আজকে যে টক ঝাল আচারটা করব, আমের যে সর্ষে বাটা রসুন বাটা দিয়ে যে টক ঝাল আচারটা হয়, ওই আচারটা বানাবো আজকে। তবে টক ঝাল আচারের যে রেসিপিটা, ওটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা কিন্তু শর্ট ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। যাই হোক, একটু নুন আর একটু সামান্য হলুদ ওই যে আম তেল করার আমটাতে মাখিয়ে একটু রোদে দিয়ে দিলাম খবরের কাগজ। আর ওই যে ডুমো ডুমো করে যে আমটা কেটেছি, ওটাই কিন্তু আমের ওই যে টক ঝাল আচারটা বানাবো। আর এই যে এটা বললাম না জেলি বানাবো, এটা আজকে বানাবো না, কালকেই বানাবো। সামান্য একটুখানি রোদে দিলাম, না দিলেও হয়। এটা তো নুন মাখাতেও লাগে না, হলুদও মাখাতে লাগে না। একটু আমটা আবার একটু রং হয়ে গেছে, আমটা এনেছে 3-4 দিন হয়ে গেল জানো তো। এবার বানাবো বানাবো করে সময়ই হচ্ছে না, তাই জন্য একটু মানে লাল রং হয়ে গেছে। একটু কাঁচাতে কাঁচাতে করলে খুব ভালো হয়। আর টক ঝাল আচারটা যে করার জন্য ওটা ডুমো ডুমো করে কেটেছি দেখলে তো, ওটাতে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে একটা খবরের কাগজে মেলে দিতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়, আমের গায়ে যেন জলটা না লেগে থাকে। দিনে দিনই করে ফেলতে হবে, একদম শুকিয়ে গেলে একদিন রোদ দিয়ে পরের দিন করলে তা করলে কিন্তু হবে না। যাই হোক, তারপর আমগুলো সব মেলে দিয়ে এসে চান টান করে যে খেতে বসেছি। আর ওই যে 2 বাটি দই হয়েছিল, 2 কোটো বাটিতে ঢেলে দিয়েছিলাম। একটা বাটির দই তো খাওয়া হয়ে গেছে, তো আর একটা বাটি তো ছিল, তা মাকে একটু নিচে দিয়ে আসলাম, মাকে জেঠুকে। আর বাবা তো খাবে না, দিয়ে যে উপরে নিয়ে চলে আসলাম দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য।
সত্যি দইটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। যাই হোক, আমার বরমশাই যে তোমাদের কমেন্টগুলো কিন্তু সব পড়েছে, সবাই কমেন্ট করেছো যে দাদা ভাই দইটা খুব ভালো বানিয়েছে। তোমরা তো টেস্ট করে দেখতেই পেলে না, খেলে পারে তবে তো বুঝতে পারতে যে ভালো কি খারাপ। সত্যি ভালো হয়েছে, খারাপ না, খুবই সুন্দর খেতে হয়েছে, একদম দোকানের দইয়ের মতন হয়েছে। আমার তো দারুণ লাগে, এমনিতেই আমি সাদা দই খেতে ভালোবাসি, তারপরে দইটা আবার অসাধারণ হয়েছে। মানে একটু আমল দুধটা পরিমাণে বেশি দিয়েছি, একদম আমল দুধের যে ফ্লেভারটা সেটা পাচ্ছি, কি দারুণ লাগছে, পুরো আলাদা রকমের টেস্ট। এবার থেকে আর দোকান থেকে কিনবো না, ভাবছি বরমশাইকে বলবো যখনই খেতে ইচ্ছা করবে বলবো বানিয়ে দাও দই। তারপর খাওয়া দাওয়া করার পর আবার ওই যে আচারটা বানাতে হবে। আচারটা বানাতে কিন্তু সময় লাগে না জানো তো, আচারের উপকরণগুলো রেডি করতেই সময় লাগে, কত কি যে লাগে তার ঠিক নেই। আমার বরমশাই বললো তোমায় চিন্তা করতে হবে না, আমি হাতে হাতে হেল্প করে দেবো। আমার ভালোই হলো, তাহলে তুমি যদি হাতে হাতে হেল্প করে দাও তাহলে ঝটাফট আমি বানিয়ে নিতে পারবো। তারপর আবার বিকেলবেলা কাজ আছে, বাসন ধুতে হবে, ঘর বেরোগুলো ঝাঁট দিতে হবে। তবে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েই বসেছি একবারে। আর গুলবেশোনা তো ঘুমোচ্ছে, খাইয়ে দিয়েছি। তারপরে আবার আমার বরমশাই যে বড় ছেলেকে আনতে যাবে স্কুলে আনতে যায় না, ওই যে রোডে ও চলে আসে অটো করে, ও রোড থেকে ওকে নিয়ে আসে। যাই হোক, দুজন মিলে যে রসুন ছাড়াচ্ছি, কারণ ওই আচারটা থেকে না অনেকটা রসুন লাগে। আম দিয়ে কিন্তু গুড়ের আচারটা খুব একটা বেশি করি না, কিন্তু ওই টক ঝাল আচারটা প্রত্যেকবারই করি। শুধু আগের বছর করতে পারিনি, তার কারণ আমের প্রচুর মানে অমিল ছিল, আম গাছে তো হয়নি, বাজারেও পাওয়া যাচ্ছিল না, প্রচুর দাম ছিল, সেই জন্য আর আচার বানাইনি। আর এই আচারটা বানানোর জন্য খুব টক জাতীয় আমগুলো হলে খুব ভালো হয়। আর আমাদের গাছের আম তো সব থেকে বেশি টক, আমাদের গাছের আমে ওই আচার করলে সব থেকে বেশি ভালো হয়। টক টক না হলে টক ঝাল আচার হবে কি করে, মিষ্টি মিষ্টি আমের করলে হবে না, একদমই হবে না, টক আমের করতে হবে। যাই হোক, দুজন মিলে রসুনটা ছাড়িয়ে নিলাম, অনেকটা পরিমাণে রসুন। এই যে দেখো, 1-2 কেজি মাংসের মতো যা রসুন লাগে সেই রসুনটাই লাগবে। আম কতটা ছিল আমি জানি না, হয়তো 1 কেজি বা 2 কেজি মতন হয়তো আম ছিল, 2 কেজি আম হবে, আমাদের গাছ থেকে তো আমি পেড়ে নিয়ে আসলাম, অত হিসেব নেই। যাই হোক, লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেজপাতা লাগবে কয়েকটা, শুকনো লঙ্কা বোটা না ছাড়ালেও চলবে, শুকনো লঙ্কা অনেকগুলো লাগবে, মানে যতটা পরিমাণে ঝাল খেতে চাও আর কি। ঝাল টক ঝাল আচার তো আরও চাইলে আরও লঙ্কা দিতে পারো। আর বেশি পরিমাণে একটু তেল লাগবে, তেল আচার যেহেতু, মানে তেলটাই তো মুড়ির সাথে মাখিয়ে খাবে, রুটি দিয়েও কিন্তু এই আচারটা খুব ভালো লাগে। এই যে আচারটা আমি বানাচ্ছি, আচারের উপকরণটা কিন্তু তোমরা শর্ট ভিডিওতে দেখতেই পাবে, আমি এখানে ঠিক মতন পরিষ্কার করে বললাম না বা দেখালাম না, তবুও একবার বলেই দিচ্ছি যে কড়াইয়ে তেল দিলে, বেশি করে একটু তেল দিলে, তেল দেওয়ার পর একটু 5 ফোড়ন দিলে, 5 ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিলে, তারপর একটু নাড়াচাড়া করে রসুনটা দিয়ে দিলে, রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, মানে খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজতে হবে ভালো করে, তারপরে আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সর্ষে বাটাটা ভালো করে দেখবে যে সর্ষে বাটাটা যেন পাতলা না হয়, যখন বাটবে শিলেতে বাটলে আরও ভালো হয়, মিক্সিতে তো খুব একটা হয় না, জল কম দিলে মিক্সিতে তো ভালো বাটা যায় না, শিলে বাটলে ভালো হবে, শুকনো শুকনো করে বাটতে হবে, খুবই কম জল দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে শুকনো শুকনো করে বেটে নেবে। যেমন আম তুমি দেবে ততটা বেশি কিন্তু সর্ষে বাটা লাগবে, সর্ষে বাটাটা কিন্তু অনেকটা পরিমাণে লাগে। আর কিন্তু জলের এখানে কোনো খবরই থাকবে না, মানে জল লাগবেই না এখানে, এই আচারটায় 1 ফোঁটা জল লাগে না। কিন্তু আমি একটু ভিনিগার দিয়েছি যাতে আচারটা অনেক দিন যায়, ভিনিগার দিলে নষ্ট হবে না, 1 বছর 2 বছর খাওয়া যাবে, রেখে দিলে ক্যারি করে রাখা যাবে। যাই হোক, আচারটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও হবে। আর পরিমাণ মতো নুন দিয়েছি। এই যে ভালো করে তেলের মধ্যে দিয়ে একবারে মশলা দিয়ে কষাতে কষাতে চাপা দিয়ে রান্না করতে হবে এই আচারটা। যখন দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে, আমগুলো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটু নুনটা ভালো করে দেখে নিয়ে তারপর নামিয়ে দেবে, ব্যাস আচার কমপ্লিট। এই আচারটাতে না নুনটা একটু বেশিই লাগে, কারণ নুন না হলে না, কারণ আমের ভেতরে প্রচুর টক থাকে তো, আর যেহেতু গুড় দেওয়া হচ্ছে না তাই জন্য আচারটার মধ্যে নুনটা পরিমাণে বেশি লাগে, খেয়ে মুখে দেখে তারপরে কিন্তু নামাবে। যাই হোক, তারপরে এই যে দেখো আচার পুরো কমপ্লিট। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আর এই আচারটা বললাম না মুড়ির সাথে আমার তো বেশি ভাল লাগে, মুড়ির সাথে, আবার গরম গরম ভাতের সাথেও তোমরা খেয়ে দেখতে পারো, ঝরঝরে ভাতের সাথে দারুণ লাগবে। কিন্তু আমি একবার ট্রাই করে দেখবো, কারণ ভাতের সাথে কখনো আমরা খাইনি, আমরা মুড়ির সাথে বেশিরভাগ খাই। এই হলো আমার আচার বানানো কমপ্লিট, এখন বাজে 5টা, সে খাওয়া দাওয়া করে বসেছি 3টের সময়, হ্যাঁ খেতে খেতে 3টে বেজে গেছিলো। ভাবলাম সব আচারগুলো করবো, কিন্তু হলো না, আজকে করবো না, আবার ভিডিও এডিট করতে হবে, দেরি হয়ে গেছে, তাই জন্য কালকে করবো। সব আমগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম, কাটা আমগুলো সব ফ্রিজে রেখে দিলাম।
ভেবেছিলাম আমের জেলিটাও আজকে বানিয়ে ফেলবো। ওই যে গোল গোল করে যে আমটা কাটা দেখলে, ওটা কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ওটা বানাবো ভাবলাম, কিন্তু সময় ছিল না। 5টা বেজে গেল, দেখো এই আচারটা বানাতে বানাতেই 5টা বেজে গেল। তাহলে আবার কি করে করি বলো তো, আবার দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছিল। যাই হোক, ওটা অন্য দিন তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে। তারপর সন্ধ্যেবেলা আমার বরমশাই বাড়ি আসলো, আর এই আচার দিয়ে যে মুড়ি মাখছি, গরম গরম আচার, আর টক টক ঝাল ঝাল, দারুণ লাগবে খেতে। আচারটা বানানোর পর আমার বড় ছেলে এক বাটি খেয়ে নিয়েছে, ও খুব ভালোবাসে এই আচারটা খেতে। আর আমার বর তো বলছে আমি তো মুড়ির থেকে রুটি দিয়ে বেশি খাবো, কারণ ও রুটি খেতে ভালোবাসে। রুটি দিয়ে আচার ওই যে বাজার থেকে কিনে নিয়ে এসে কয়দিন আচার দিয়ে রুটি দিয়ে খেলো, এবার বাড়িতে বানিয়ে রাখলাম। এবার একটু রোদে দিতে হবে, রোদে দেওয়ার পর বয়ানের মধ্যে ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার রসুন দেওয়া তো ঠেকাঠেকি করা যাবে না, আসছে হতো। তবে তোমরা যদি বানাও এই আচার কিন্তু খুব সাবধানে রাখবে, মানে আকাছে কাপড়ে এইসব আচারে হাতটা দিলে না আচারে ছাতা পড়ে যায় কেমন। আর মাঝে মাঝে একটু রোদে দেবে, ঢাকনাটা খুলে, না খেলেও কিন্তু মাঝে মাঝে একটু রোদে দেবে, তাহলে আচারে ছাতা পড়বে না। যাই হোক, তারপরে যে মুড়িতে একটু চানাচুর, ভুজিয়া, কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ জমিয়ে খেলাম আজকে। আজকে রাত্রে কিন্তু আমি আর কিছু খাবো না, হয়ে গেল খাওয়া। আর সন্ধ্যেবেলায় চাল ভাজা দিয়ে আমার বড় ছেলে আচার খেলো। ও যে এত ভালোবাসে এই আচারটা খেতে, খেতেই বলছে আবার খাবো। এখনই পড়তে বসলো, বকেছি আমি, পড়ছে। কালকে খাবে আবার, সন্ধ্যেবেলা খেলো। যদি পড়তে বসলো তো পড়াটা আমরা তো করে নে। আর বেশি খেলে পেটে লাগবে না, গুঁড়ো লঙ্কা টঙ্কা এইসব একটু পেঁয়াজ ঝাল টাল দেওয়া আছে। গুগলো চলো আজকের মতো টাটা করে দিই, বাই বাই, গুড নাইট। ফ্লাইং কিস দিল।